স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। একাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে সৈয়দ মুজতবা আলীর যে প্রবন্ধ বা রম্যরচনা পঞ্চতন্ত্র আছে, তার মধ্যে 4টি প্রবন্ধ আছে বা রম্যরচনা আছে। সেই 4টির মধ্যে আজকে আজব শহর কলকাতা এই রম্যরচনাটি আমি শব্দার্থ এবং বিষয়বস্তুকে সুন্দরভাবে উপস্থাপন করব। সৈয়দ মুজতবা আলী সম্পর্কে সংক্ষেপে কিছুটা জেনে নেব। বহু ভাষাবিদ, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং রম্যরচনাকার সৈয়দ মুজতবা আলীর জন্ম হয়েছিল 1904 খ্রিস্টাব্দে অসমের সিলেটের করিমগঞ্জে। 1921 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতক হন 1927 খ্রিস্টাব্দে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত থেকে স্নাতক ডিগ্রির সম্মাননাপত্র গ্রহণ করেন। তিনি সত্যপীর, অমর খৈয়াম, টেকচাঁদ প্রভৃতি ছদ্মনামে দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ পত্রিকায় লিখতেন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, ভ্রমণ কাহিনীর মধ্যে দেশে বিদেশে, জলে ডাঙ্গায়, এছাড়া চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, চতুরঙ্গ ইত্যাদি রচনা করে এগুলি কিন্তু সবকটাই রম্য রচনা, বিখ্যাত হয়ে আছেন। বাংলা সাহিত্য অবদানের জন্য তিনি 1949 খ্রিস্টাব্দে নরসিংহ দাস পুরস্কার, 1961 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার, 2005 খ্রিস্টাব্দে বাংলাদেশে মরণোত্তর 21 পদক সম্মানে ভূষিত হন। মরণোত্তর মানে লেখক মারা যান তারপরে। লেখক মারা গেছিলেন কবে? 1974 খ্রিস্টাব্দে তিনি ঢাকা মেডিকেল কলেজে প্রয়াত হন। এই ছিল লেখক পরিচিতি। এরপর চলে আসছি আমরা আজব শহর কলকাতা। এখানে কয়েকটি চরিত্র জায়গার নাম উল্লেখ রয়েছে, সেগুলি সম্পর্কে সংক্ষেপে দেখে নেব। কেদার চাটুর্যে, এখানে পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি লিখতেন। গল্পের এক বাস্তব চরিত্র। এই চরিত্রটি নানা অসম্ভব কাহিনীকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরত। এখানে নানান ধরনের যে অসম্ভব গল্পগুজব, সেগুলোকে এমনভাবে উপস্থাপনা তিনি করতেন যেন ওগুলো সবই বিশ্বাস হয়ে যেত। পরশুরামের পৈতৃক বাড়িতে নিয়মিত যে আড্ডা বসত, সেই আড্ডার অন্যতম প্রধান চরিত্র ছিল কেদার চ্যাটার্জি বা কেদার চাটুর্য। তুলসীদাস, পঞ্চদশ ষোড়শ শতকের হিন্দু সন্ত এবং দার্শনিক তুলসীদাস এদেশে রামকথাকে জনপ্রিয় করে তুলেছিলেন। তার রচিত গ্রন্থের নাম রামচরিতমানস। রামলীলা নামক রামায়ণ ভিত্তিক লোকনাট্যের প্রচলন করেছিলেন। জীবনের অধিকাংশ সময় তিনি বারাণসীতে অতিবাহিত করেন। হিটলার নাৎসি নিয়ন্ত্রিত জার্মানির একনায়কতান্ত্রিক আগ্রাসী শাসক, অর্থাৎ তিনি যা বলবেন তাই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক। তার জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল বলে অনেকে মনে করে থাকেন। তিনি 1933 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। উগ্র জাতীয়তাবাদী হিটলারের জন্য প্রায় 60 লক্ষ ইহুদি মানুষ নিহত হয়, যা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। 1945 খ্রিস্টাব্দে তিনি আত্মহত্যা করেন। নুরনবার্গ, এটা একটি জায়গার নাম, জার্মানির অন্যতম বৃহত্তম শহর। যুদ্ধের পর নাৎসি বাহিনীর নেতাদের যুদ্ধ অপরাধের বিচার এখানকার ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনালে হয়েছিল। জার্মানি যা যা দোষ করেছিল সেই দোষের বিচার হয়েছিল এখানে। ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এই যৌথ ট্রাইব্যুনালের শরিক। এরা জার্মানিকে দোষী সাব্যস্ত করেছিল। আর ক্ষুদ্র দুটো চরিত্র রয়েছে, বড়লাল এবং প্রতাপ রায়, সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের গানভঙ্গ কবিতার দুটি চরিত্র। এরপর চলে আসছি বেশ কয়েকটি অজানা শব্দের অর্থে। এটি যদিও জানা, সমীরণ মানে বাতাস, ট্যাঁক এটাও জানা, কোমরের কাপড়, কিন্তু খুশবাই, লদ্ধরেণু, অষ্টরাগ এগুলি অনেকেরই অজানা। খুশবাই মানে হচ্ছে খুশবু বা সুগন্ধি, লদ্ধরেণু হচ্ছে প্রসাধনী বিশেষ, অষ্টরাগ হচ্ছে প্রসাধনী বিশেষ, এন্তার মানে প্রচুর, সিজিল মানে শৃঙ্খলা, ডেই মুন শাক নেই একটি বিখ্যাত স্যাক্সোফোন অর্কেস্ট্রা সঙ্গীত। 1929 খ্রিস্টাব্দে সঙ্গীতটি রচনা করেন উইলি রোসেন। কৈবলানন্দ হচ্ছে চরম আনন্দ,
ডডনং মানে মূর্খ নির্বোধ, টুটি ফুটি মিশ্র ফলের শরবত, ইমন কল্যাণ উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে রাগ, গঙ্গা যাত্রা মারা যাওয়া, ধেনো ধান থেকে তৈরি মদ, শ্যাম্পেন সাদা আঙ্গুর থেকে তৈরি মদ, আম্মতর মন জয় করার যুদ্ধাস্ত্র, কমার্শিয়াল আর্ট বাণিজ্যমুখী শিল্পকলা, গৌরচন্দ্রিকা ভূমিকা। এই শব্দগুলির অর্থ আমি এই কারণে বললাম, তোমরা যখন বইটি পড়বে তখন এই শব্দগুলির অর্থ হয়তো অনেকেই জানো না, বা এই অর্থগুলি জানা হয়তো তোমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে, তাই অর্থগুলি এখানে জানিয়ে দিলাম। এরপর চলে আসছি বিষয়ের মূল তথ্য বা বিষয়বস্তুতে কি আছে এই রম্য রচনায়। দেখে নাও, বৃষ্টি বিঘ্নিত কলকাতা শহর, অর্থাৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। ছাতা বর্ষাতি না থাকায় লেখকের বাড়ি ফেরার সমস্যা। ট্রাম ধরা বা বাসে চড়াতে তার আপত্তি। বৃষ্টির ফলে ছাতা না নিয়ে যায় লেখক বাড়ি আসবে কীভাবে ভাবছে। ট্রাম ধরে যে যাবে বা বাসে চড়বে সে দুটোতেই ভয় লেখকের। সে দুটোতেই ভয় কেন? কারণ ট্রাম ধরতে গেলে তাকে অনেকটা যেতে হবে, বাস চড়তে গেলে বাসে ভিড়, সেটা তো যেতে চায় না। খরচার ভয়ে ট্যাক্সিতে উঠবে, তার উপায় নেই। ট্যাক্সিতে যে আরামে যাবে তার জন্য প্রচুর পয়সা লাগে, সে খরচার ভয়ে তিনি আর এগোতে চান না। এমন সময় তার চোখে পড়ল ফ্রেঞ্চ বুকশপ আবিষ্কার। দেখলো একটি বাঙালি বই কিনতেই চায় না, বাঙালি বাংলা বই কিনতে চায় না। আবার কলকাতায় ফরাসি বইয়ের বিক্রি কিভাবে সম্ভব তা নিয়ে লেখকের সংশয়। অর্থাৎ বাংলা বই যেখানে চলে না সেখানে ফরাসি বই কে কিনবে। এমন সময় লেখকের মনে হয় বইয়ের আড়ালে হয়তো অন্য কোনো চটুল বই পাওয়া যেতে পারে। সামনে হয়তো ফরাসি বই সাজিয়ে রেখেছে, ভিতরে হয়তো কোনো জটিল অর্থাৎ আনন্দ দিবে এরকম কিছু বই হয়তো রাখা আছে। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয় যখন তিনি বইয়ের দোকানে ঢুকলেন। সেখানে গাদা গাদা হলদে আর সাদা মলাটের ফরাসি বই, বাঙালিদের মতো সাজানো গোছানো, কিন্তু বেশিরভাগটাই যত্রতত্র ছড়ানো। কিন্তু গিয়ে লেখকের ভুল ভেঙে গেল। সেখানে দেখলো সত্যিকারেরই ফরাসি বই সুন্দরভাবে সাজানো রয়েছে বেশ কয়েকটি, এবং বেশিরভাগগুলি যেখানে সেখানে রাখা আছে। দোকানে প্রবেশের পর লেখক উপলব্ধি করলেন বইয়ের দোকানের মালিক এক মেম সাহেব। যদিও ওখানে একটি পুরুষ ছিল, তার সঙ্গে কথা বলা প্রসঙ্গে জানতে পারে দোকানের মালিক হচ্ছে এক মেম সাহেব। তারপর মালিকের অর্থাৎ মেম সাহেবের সঙ্গে পরিচয় হলে লেখক বুঝতে পারেন ফরাসি ছাড়া আর কিছু তিনি জানেন না। তিনি ইংরেজি না জানলেও বুঝতে দিচ্ছিলেন না। অর্থাৎ অনেকেই জানে না, কিন্তু চালাকি করে সেই জায়গাটা বুঝতে দেয় না যে সে জানে না। অবশেষে লেখকের মুখে ফরাসি শব্দ শুনে মসিয়ে শব্দটি শুনে লেখককে ফরাসি বলতে উদ্বুদ্ধ করলেন। লেখকও সাহস করে ফরাসি বলে কতগুলি বই অর্ডার করিয়ে দিলেন। এরপরে আমরা কি পাবো? লেখক এ প্রসঙ্গে ফরাসি জাতির প্রশংসাও করলেন এই বলে, তারা শত দোষের মধ্যে যদি একটি ভালো গুণ দেখতে পায় সেই গুণকে নিয়ে তারা বাহবা দেয়। এখানে এটাই বলতে চাইছেন যে কোনো মানুষের মধ্যে অনেক ভুল থাকলেও যদি একটা ঠিক থাকে সেটাকে ভালো বলতে হয়। কিন্তু আমরা অর্থাৎ বাঙালিরা আমরা শত গুণের মধ্যে একটি দোষ দেখতে পেলে সেই দোষটিকে নিয়ে চর্চা করি। এখানে বাঙালিদের এই একটা দোষ বলতে পারো, কারণ অনেক মানুষের অনেক ভালো গুণ আছে, তা সত্ত্বেও যদি এক দুটি দোষ থেকে যায় সেগুলো নিয়ে আমরা দিনরাত চর্চা করতে থাকি। বই সাধারণত মানুষ কিনতে চায় না। এখানে তিনি একটি উদাহরণ দিয়েছেন। তুলসীদাসের মতে পৃথিবীর এক অদ্ভুত রীতি, সুঁড়ি দোকানে অর্থাৎ মদের দোকানে মানুষ লাইন দিয়ে মদ কেনে, আর দুধ বিক্রেতাকে ঘরে ঘরে গিয়ে দুধ বেচতে হয়। এই কথাটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে ভালো জিনিসের কদর খুব একটা নেই আমাদের এখানে। মদ খারাপ, শরীরে ক্ষতি করবে, তাও আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে মদ কিনি। দুধ আমাদের শরীরে উপকার করবে, তাও আমরা কিনতে চাই না, আমাদের বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হয়, বা আমাদের বাড়িতে এনে দিলে হয়তো দুধওয়ালা কিছু দুধ বিক্রি করতে পারে। এরপর লেখকের উপলব্ধি ছিল ভালো জিনিসের কদর মানুষ বোঝে না, কিন্তু এই ফরাসি দোকানে একটি বাঙাল ছেলেকে কমার্শিয়াল আর্টের বই কিনতে দেখে লেখক খুশি হলেন। তারপর নিজের পছন্দসই বই পেয়ে আরও আনন্দিত হলেন। তা লেখকের ধারণা পরিবর্তন ঘটল, কারণ ওখানে একটি বাঙাল ছেলে কমার্শিয়াল আর্টের বই কিনলো, অর্থাৎ একটা উন্নতির দিক তিনি অনুভব করলেন এবং নিজেও পছন্দসই বই পেয়ে আরও খুশি হয়ে ফিরলেন। সবশেষে লেখক নুরনবার্গের মোকদ্দমার দলিল দস্তাবেজ থেকে পাওয়া হিটলারের চরিত্র সম্বন্ধে ফরাসিদের ধারণার বই পেয়ে
তা লিখতে শুরু করলে ভোর হয়ে যায় এবং কাক 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 রেখে ওঠে, ফলে আর তার লেখা হয় না। সে আরেক দিন হবে বলে রম্যরচনাটি শেষ করেন। লেখক এখানেই এই রম্যরচনাটি শেষ করেছেন। বিষয়টি বেশ ভালো উপস্থাপনা করেছেন তিনি। এখানে ফরাসি জাতির সঙ্গে বাঙালি জাতির একটা সূক্ষ্ম পার্থক্যও তিনি তুলে ধরেছেন। তো ছাত্রছাত্রীরা, প্রবন্ধটি বা রম্যরচনাটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, তাহলে নতুন যে ভিডিও আমি দেবো সেগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, টাটা।